হাই এভরিওয়ান, শুরু করেছি উপন্যাস দি সাইলেন্ট ম্যানর, লেখিকা ডায়না ইমরোজ লাকী, পর্ব ৩৫, ভয়েস বাই আরবি। সুফিয়ান হায়দার দুনিয়াতে নেই, অথচ তার ঘরটি এখনো পড়ে আছে। ভেতরটা দেখলে মনে হয় এখানে কেউ নেই, আবার মনে হয় কেউ আছে। ঘরটি পরিষ্কার, যত্নে রাখা, ধুলো জমতে দেওয়া হয়নি, যেন কেউ এখানে প্রতিদিন ফিরে আসতে পারে। বিছানাটা গুছানো, জানলাটা ঠিকঠাক খোলা, তবুও এক অদ্ভুত নিস্তব্ধতা ঘরের ভেতর ছড়িয়ে আছে। এই নীরবতা কোনো ফাঁকা ঘরের নীরবতা নয়, বরং এক স্মৃতিভরা নীরবতা। চারিদিকে তার উপস্থিতির ছাপ, দেয়ালে ঝুলে থাকা পুরনো ক্যালেন্ডার, কোণের টেবিলে রাখা কিছু বই, জানলার পাশে দাঁড়িয়ে থাকে একটা চেয়ার, সব কিছুই যেন তার কথা বলছে। মনে হয় তিনি এইমাত্র উঠে গেছেন, একটু পরেই ফিরে আসবেন। সময় এখানে এগোয় না, শুধু অপেক্ষা করে। এই ঘর পরিত্যক্ত নয়, যদিও মানুষ থাকে না। ঘরের ভেতর দেখাশোনার লোক আছে, কিন্তু তার চেয়েও বেশি আছে ভালোবাসা। যিনি ঘরের ভেতরে দায়িত্বে আছেন, তিনি নিয়ম করে এসে ঘরটা দেখে যায়, আলো জ্বালায়, জানলা খুলে দেয়, যেন ঘরটিকে জানিয়ে দেয় সুফিয়ানকে ভুলে যাওয়া হয়নি। সবচেয়ে ভারী লাগে নিস্তব্ধতা, শব্দ নেই, অথচ মনে হয় অনেক কথা জমে আছে। সুফিয়ানের হাসি, দীর্ঘশ্বাস, রাত জেগা চিন্তা, সবই দেওয়ালের ভিতর আটকে আছে। এই ঘর সাক্ষী হয়ে আছে একটি জীবনের, যে জীবনের শেষ হয়ে গেছে কিন্তু মুছে যায়নি। সুফিয়ান হায়দার নেই, কিন্তু তার ঘর আছে, আর যতদিন এই ঘরে দাঁড়িয়ে থাকবে ততদিন তার স্মৃতিও বেঁচে থাকবে। কিছু মানুষ শরীর নিয়ে চলে যায়, কিন্তু রেখে যায় এমন ঘর, এমন স্মৃতি, এমন কৃতকার্য, যেখানে সময়ও মাথা নত করে দাঁড়িয়ে থাকে। তার বাড়িটি, ঘরটি কিছু অনুপস্থিতি শব্দের চেয়ে স্পষ্ট। বাতাসে এক ধরনের স্থিরতা, যেন সে নিজেও জানে না যাকে ঘিরে তার চলাচল ছিল তিনি আর নেই। তবু বাতাস থামে না, জানলার ফাঁক দিয়ে বাতাস ঢুকে পড়ে, পর্দার কিনারা নাড়িয়ে দেয়, আলোর সঙ্গে মিশে ঘরের ভেতরে ঘুরে বেড়ায়। মনে হয় এই বাতাসই তার স্মৃতির বাহক। রাত হলে ঘরটি আরও নীরব হয়ে যায়, দিনের আলো চলে গেলে দেওয়ালের ছায়াগুলো লম্বা হয়, গভীর হয়। এই ছায়ার ভেতরেই যেন সুফিয়ান হায়দারের অবয়ব লুকিয়ে থাকে। হয়তো তিনি এই ঘরেই বসে অনেক রাত কাটিয়েছেন, চিন্তার, স্বপ্ন, অথবা নিছক নীরবতায়। আজ সেই রাতগুলো শুধু দেওয়ালের স্মৃতিতেই বেঁচে আছে। এই ঘর শেখায় চলে যাওয়া মানেই ফুরিয়ে যাওয়া নয়। কিছু মানুষ তাদের ব্যবহারের জিনিস, স্পর্শ করার দেওয়াল, বসে থাকা চেয়ারে রয়ে যায়। ঘরটি তারই শুধু ইট পাথরের কাঠামো নয়, এটি একটি জীবনের মানচিত্র। কোথাও দাঁড়িয়ে তিনি জানলার বাইরে তাকাতেন, কোন কোণে বসে দীর্ঘ সময় চুপ করে থাকতেন। সব কিছুর চিহ্ন এখানে রয়ে গেছে। এটাই যেন ক্ষুদ্রতম জীবনের শেষ অধ্যায়। যার ঘর আছে তারা খুব বেশি কথা বলে না, কথা বলে নীরবতা ভেঙে যাবে বলে ভয় পায়। তারা ধীরে হাঁটে, ধীরে ছুঁয়ে দেখে সুফিয়ানের ব্যবহৃত জিনিসগুলো। এই ঘর আসলে একটি স্মৃতিসৌধ, কিন্তু পাথরের নয়, যেন মনের। এখানে কোনো নাম ফলক নেই, নেই কোনো ঘোষণা, তবু যে আসছে সবই বোঝা যায় এখানে কেউ ছিল। কেউ এমন একজন যাকে হারিয়ে যাওয়ার পরও ভুলে যাওয়া যায়নি, হয়তো যাবেও না। আহিরের লক্ষ্য সুফিয়ান হায়দারের বাঁশিটি, সেই বাঁশি যা তিনি মুগ্ধ সুরে বাজাতেন। তিনি চলে গেলেও বাঁশিটি নিশ্চয়ই আসে ভেবে আহির আলমারি থেকে সারা ঘর কিছু একটা খুঁজতে শুরু করলো। মেয়ের আহিরকে হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করলো, কি খুঁজছিস? বাঁশি। সুফিয়ানের একবার সে বাঁশি ছুঁয়ে দেখতে চায়। স্বর্ণের বাঁশি? কোথায় সে বাঁশি? আমিও ছুঁয়ে দেখতে চাই, বলল মীর। সাথে থাকা গার্ড একটা কাজে বাইরে গেছিল। সেই সুযোগে আহিররা পুরো ঘর খোঁজাখুঁজি শুরু করলো। ড্রয়ার, আলমারি, পাশের গোপন ঘর, সব তন্ন করে খুঁজে দেখলো। কোথাও সুফিয়ানের বাঁশি পেল না। বাঁশি না পেয়ে তারা বিভ্রান্ত হয়ে গেল। মীর বলল, বাঁশিটি কোথায় যাবে? সেটাই তো, ওনার ঘরটা, সব কিছু এই ঘর এবং পাশের ঘর, গোপন ঘরে থাকার কথা, সেখানেও নেই। রাফিদ মীর ও আহিরের রেশ ধরে বলল, বিন্দির ঘরে নয় তো? না, আমার তা মনে হচ্ছে না। আহির বলল, বিন্দি ভাইয়ের স্মৃতি হিসেবে তার বাঁশি নিলেও নিতে পারে। মীর বলল। আহির নির্বাক হয়ে শুধু মীরের দিকে তাকালো। সে ঠিক বলেছে, বিন্তি ভাইয়ের স্মৃতি হিসেবে তার বাঁশির সঙ্গে নিতে পারে।
অস্বাভাবিক কিছু নয়। আহির ঠোঁট চুলকিয়ে বলল, মন্দ বলিসনি, কিন্তু আমার মনে হচ্ছে বাসি এখানে ছিল। কেউ চুরি করে নেয়নি তো? সন্দেহের ছায়া ফুটে উঠল আহিরের চোখে মুখে। মীর হেঁটে এসে বলল, কিন্তু এত এত গার্ড থাকতে কিভাবে চুরি করবে? জমিদার বাড়িতে যে সম্পত্তি থাকে সেসব ভোগ করার জন্য যদি বৈধ উত্তরাধিকারী না থাকে, তার সবকিছু সরকারের অধীনে থাকে, অথবা তারা নিয়ে যায়, তাহলে নেয়নি তো? আহির ভেবে জবাব দিল, তুই বোধহয় ঠিক বলেছিস, তবু কোথাও একটা খটকা রয়ে গেছে। আহির মীরের সামনে গিয়ে ফিক করে হেসে বলল, মীর আহিরের সামনে গিয়ে ফিক করে হেসে বলল, তুই গোয়েন্দা, গোয়েন্দারা জন্মই নেয় সন্দেহ নিয়ে। জন্মের পর থেকে যাকে দেখেছিস তাকেই আসামি মনে করেছিস, আর এখনো তাই করছিস। সব বিষয়ে সন্দেহ ঠিক নয়। হায়দার বংশের বৈধ উত্তরাধিকারী নেই, ফলে সরকার নিয়ে গেছে সম্পদ, টাকা পয়সা, সোনা দানা এবং সিন্ধুতলি গ্রামের জমি জমাও এখন শহরের সাথে মিশে গেছে। সুতরাং সবকিছু এখন সরকারের, শুধু খোলাসা বাড়িটি পড়ে আছে। তুই উত্তেজিত হয়ে গেলি কেন? রাফিদ জিজ্ঞেস করলো। আমি তো ঠান্ডা মাথায় বলেছি, যে খোঁজে এসেছিলাম পূর্ণ হয়েছে। সুফিয়ান হায়দার এবং ফার্নিদার কবর দেখেছি, কিন্তু আর বাসি আর ছুঁয়ে দেখা হয়নি। তো এবার ফিরে যাওয়া যাক, মীর বলে ঘরটি থেকে বের হয়। আহির বলল, অন্য ঘরগুলো দেখি, এসেছি যখন সবকটা পরিদর্শন করে যাই। সুফিয়ানের ঘর থেকে বেরিয়ে এলে বাদিকে আরেকটি ঘর। তারা ঘরটিতে প্রবেশ করে। ঘরটির কাজ দেখে বোঝা না গেলেও দেয়ালে একটি মেয়ের ছবির টাঙানো দেখে বোঝা যাচ্ছে কোনো মেয়ের ঘর ছিল। যারা দেখাশোনা করে তারা ভীষণ যত্ন রেখেছে প্রতিটা ঘর। ছবিতে মেয়েটিকে স্পষ্ট বোঝা গেল না। আহির বলিষ্ঠ হাতে ছবিটি দেওয়াল থেকে মুক্ত করে নিয়ে বারান্দায় গেল। দিনের আলোয় যতটুকু স্পষ্ট দেখা গেল, মেয়েটিকে দেখে যা বোঝা যাচ্ছে সে ভীষণ সুন্দরী ছিল। কালো রঙের রাজকীয় পোশাক পরিধান করা, রানীর বেশে একটা চেয়ারে বসা। মেয়েটি কে তারা বিন্তি ভেবে নিশ্চিত হলো। তখনই ঘরে প্রবেশ করলো মীর। আহির আহিরের থেকে ছবিটা নিল, ভালোভাবে পরখ করে ছবিটি, এরপর বলল, নিশ্চয়ই এ মেয়েটা পিয়ে আসা, দেখতে ভারী সুন্দর ছিল। আমার মনে হচ্ছে বিন্তি। রাফিদ বলে থামতেই পর্যটক গাইড হাজির হয়। ওনাকে দেখা মাত্রই আহির প্রশ্ন ছুড়ে দিল ছবিটি দেখিয়ে, এটি কার ছবি? অঙ্কন করেছে সুফিয়ান হায়দার নিজেই। ও পর্যটক গার্ড দম ছেড়ে বলল, পিয়াসার ছবি, যা অঙ্কন করেছে সুফিয়ান হায়দার নিজেই। উনি দারুণ অঙ্কন করতেন। আহির প্রশংসার সুরে বলল, আপনাদের আরও কিছু দেখার আছে? গাইড জিজ্ঞেস করলো। আরও ঘর আছে, 3 তলায় যাব, এসেছি যখন দেখে যাই। বলে ঘরটি ছেড়ে বের হয়ে তারা 3 তলার দিকে হাঁটলো। মীর যেতে যেতে উদ্বিগ্ন হয়ে বারবার এদিক ওদিক তাকালো, যেন নতুন কিছুর খোঁজে, নতুন কারো আগমনের অপেক্ষায়, অথচ কারোরই যেন আসার নয়। মীর দৃষ্টি নামিয়ে দিল, সবার পেছনে সে হাঁটছে। হঠাৎ দাঁড়িয়ে পড়ল সিগারেটের নেশায়। পকেট থেকে সিগারেট আর ম্যাচ বের করে ধরিয়ে নিল। বেশ অনেকটা সময় গেছে সে সিগারেট ধরেনি। সে সিগারেট ফুঁকতে ফুঁকতে সামনে এগোতে লাগলো। বাকিরা তাকে ফেলে গেছে আগে। দিন হওয়া সত্ত্বেও ভেতরের অনেক জায়গায় ঘোর অন্ধকার। সেখানে আলোর জন্য মশাল ব্যবহার করা হয়েছে। মশালের আলোয় পূব পাশের একটি ঘর স্পষ্ট ফুটে উঠল। কারো অবয়ব দেখা যাচ্ছে, কোনো নারী মূর্তির অবয়ব। মীর দৃষ্টি সরিয়ে নিল, ভুল দেখেছে ভেবে চোখ হাতের সাহায্যে পরিষ্কার করলো। ঘুরে আবার তাকালো, না, সে ভুল দেখছে না, নিশ্চয়ই সেখানে কেউ আছে। মীর একবার বাকিতে দেখার চেষ্টা করে সেই অবয়বের দিকে এগিয়ে গেল। ঘরটির সামনে এসে দাঁড়ালো মীর। অবয়বটি এখনো বিনা নড়চড়ে দাঁড়িয়ে আছে। ভেতরের থেকে নারীর ছায়ামূর্তি পড়েছে, ছায়া চুলগুলো উড়ছে। মীর মৃদু কণ্ঠে বলল, কে ওখানে? এভাবে লুকিয়ে দাঁড়িয়ে আছো কেন? ওপাশ থেকে কোনো জবাব আসলো না। মীর তখন ঘরটির ভেতরে ঢুকে গেল। বিদ্যুৎ গতিতে। কেউ নেই। লম্বা লাঠির মতো একটা বস্তুর উপর সাদা কাপড় ঝুলে আছে, যার গড়ন একজন নারীর অবয়বের মতো তৈরি হয়েছিল। মীর হাঁপ ছেড়ে বাঁচল। ঘরটির ভেতরে ঘুরে ঘুরে দেখলো সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা কিছু জিনিস। মীর কাপড় তুলে দেখলো জিনিসগুলো বেশ কিছু পেন্টিং। তখন মীরের ষষ্ঠীয় ইন্দ্রিয় আবিষ্কার করলো কজরা পায়ের আওয়াজ। দরজার দিকে তাকালে দেখতে পায় রাফিদ তাদের। মীর পুনরায় ঘুরে ঘুরে সমস্ত পেন্টিংয়ের দিকে তাকায়। আহির এগিয়ে গেল তার দিকে। তুই এখানে? মনে হলো ঘরটিতে কেউ আছে, কিন্তু কেউ ছিল না। এই পেন্টিংগুলো সাদা কাপড়ে ঢাকা ছিল।
সবাই পেন্টিংগুলো মনোযোগ দিয়ে দেখছে, হাতে স্পর্শ করছে। এত নিখুঁত পেন্টিং তারা এর আগে দেখেনি। মনে হচ্ছে কেউ পেশাগত হাতে এঁকেছে, নতুবা জীবন্ত মনে হতো না অঙ্কনগুলো। একটা দৃশ্যে একজন নারী লণ্ঠন হাতে, মনে হচ্ছে সে হেঁটে এগোচ্ছে। পরের আরেকটা পেন্টিং দেখা যায় একজন বাঁশিওয়ালাকে শিমুল গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছে, যেমনটি সুফিয়ান বাজাতো। আরেকটি পেন্টিং যেখানে সমুদ্রের পাড়ে দুজন বসে আছে পাশাপাশি, একজন নারী ও একজন পুরুষ, ঠিক যেন সুফিয়ান আর ফারদিনা। এরপর আরেকটি দৃশ্য দেখা যায় কুমিরটিকে কেউ কিছু খাওয়াচ্ছে, যেমন খাওয়াচ্ছিল রাফিদের ভাইয়েরা মানুষের মাংস। এরপর একটি পেন্টিংয়ে বাঘটির সামনে 4 জন অশ্বধারী, মনে হচ্ছে ফারদিনার ভাইয়েরা এবং রক্তশোষী। অবশেষে আরও 3টি পেন্টিং, একটিতে একজন নারীকে একজন পুরুষ মুখ চেপে হত্যা করছে, অপরটিতে একটি নবজাতক শিশু। শেষ যে পেন্টিং সেটিতে আহির আহত হলো, একজন যুবক তার দিকে অপর একজন রাইফেল হাতে গুলি ছুড়ছে। প্রতিটি পেন্টিংয়ের সাথে সুফিয়ান হায়দার এবং ফারদিনার জীবনের বিশেষ কিছু অংশ যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে, তাদের স্মৃতিগুলো মরানো এই পেন্টিংয়ে। আহির, মীর, রাফিদ একে অপরের সাথে চোখাচোখি করলো। মীর বলল, সুফিয়ানের কাছে হয়তো আলিমনগরের কাটানো মুহূর্তগুলো সবচেয়ে বেশি সেরা ছিল, তাই সেই স্মৃতি ভুলতে পারছিল না বলে অঙ্কন করে রেখেছিল। আহির শেষ পেন্টিংয়ের দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন স্থির দৃষ্টি কিছু বলছে। আহির মনোযোগ দিয়ে শুনছে। মীর আহিরের কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে তোর? আহিরের হুঁশ ফিরল, বারবার পলক ফেলল, বলল, এই পেন্টিং কি সত্যি সুফিয়ান এঁকেছে? রাফিদ বলল, একমাত্র সেই নিখুঁত চিত্র ফুটিয়ে তুলতে পারত, মনে হচ্ছে সবই যেন জীবন্ত। না, সুফিয়ান আঁকেনি, অন্য কেউ। আহির আত্মবিশ্বাসের সাথে বলল, থেমে গার্ডের দিকে ঘুরে তাকালো, উনার সম্মুখে এগিয়ে বলল, এগুলো কে এঁকেছে বলতে পারবেন এবং কবে? গার্ড বলল, পেন্টিংয়ের এক করে তারিখ লেখা আছে, দেখুন। যত্নে রাখা ছিল, আশা করি স্পষ্ট দেখাবে। আহির শেষ পেন্টিংয়ের এক করে তাকালো, সময়টা দেখে আহির কিঞ্চিত বিস্ময় হলো, চোখ দুটো যেন হঠাৎ বিস্ফোরিত হয়ে উঠল। আহির পেছনে সরল। মীর বলল, কবে রাখা? সুফিয়ান হায়দারের মৃত্যুর অনেক আগে, এবং সেই এঁকেছে, উনার নামই লেখা। আহির আতঙ্কের সাথে বলল কথাগুলো। মীর ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, আমি সেটাই তো বললাম, এটা তো ঘাবড়ানোর কি আছে? সুফিয়ান হায়দার আলিমনগরে যে সময় ছিলেন এবং মারা যান তার অনেক আগের সময়ে এই পেন্টিংগুলো এঁকেছে। আমার প্রশ্ন হচ্ছে, যদি সুফিয়ান হায়দার এগুলো এঁকে থাকে, তবে উনি কিভাবে ওনার ভবিষ্যৎ আগে থেকেই জেনেছিলেন, এবং উনি কিভাবে মারা যাবেন সেটাও কিভাবে উনি বুঝতে পারলেন? শেষ পেন্টিং দেখ, সুফিয়ান হায়দার বেঁচে থাকাকালীন যেন তার মৃত্যু কীভাবে হবে তা জানতে পেরেছিলেন। আহিরের অবাক হওয়ার পেছনে কারণ মীর আর রাফিদ এতক্ষণে বুঝতে পারল। সঙ্গে সঙ্গে অবাক হলো, তার অঙ্কন করা প্রতিটি দৃশ্যর সাথে তার ভবিষ্যৎ জীবনে কীভাবে মিলল। মীর নিস্তব্ধের মতো শুধু হা হয়ে রইল। এতক্ষণ সে বিষয়টি লক্ষ্য করেনি, বুঝতেও পারেনি। আহির কি সেকেন্ড কয়েক চিন্তা করে কি এক ভঙ্গিতে গার্ডকে লক্ষ্য করে বলল, আচ্ছা, সুফিয়ান হায়দারের সে বাঁশি কোথায়? চুরি হয়েছে। সরকার সমস্ত সম্পত্তি নিলেও সে বাঁশি নেয়নি। সুফিয়ান হায়দার যেভাবে তার ঘর রেখে গেছিল ঠিক সেভাবে ছিল, কিন্তু একদিন ঘর পরিষ্কার করতে এসে দেখি সে বাঁশি নেই। চোর যেই হোক, সে ভীষণ চালাক, নয়তো এত গার্ড থাকার পরেও চুরি করার কঠিন বিষয়। উনি থেমে আবার বললেন, তবে সুফিয়ানের বাঁশির সুর ছিল অন্যরকম, অর্থাৎ ওনার বাঁশির ধরনই এমন ছিল যে বাঁশিতে ঠোঁট লাগিয়ে সুর তুললে সুর মুগ্ধকর হতো। কেউ বলে এখনও সেই সুর শোনা যায়, তবে কে কোথায় বসে বাজাচ্ছে তা বোঝা যায় না। সন্ধ্যার নরম আলো ধীরে ধীরে হায়দার বাড়ির কোলাহলকে মুছে দিচ্ছে। আকাশের বুকে সূর্যের শেষ রঙিন আঁচড় কমলা, লাল আর বেগুনি মিশ্রিত মুহূর্তে মুহূর্তে বদলে থেকে যাচ্ছে। বাতাসে দিনের উষ্ণতা কমে এসে মিশে যায় হালকা শীতলতায়। দূরের গাছগুলো ছায়ায় ঢেকে যাচ্ছে। পাখিরা ডানা ঝাপটিয়ে নিড়ে ফেরার তাড়া দেখালো। শহরের দিকে রাস্তার বাতিগুলো একে একে জ্বলে ওঠে, যেন অন্ধকারের বুকে ছোট ছোট তারার জন্ম হচ্ছে। কোথাও আজানের সুর, কোথাও মন্দিরের ঘণ্টা, কিছু ঘরের ভেতর থেকে ভেসে আসা চুলোর শব্দ।
সব মিলে সন্ধ্যা হয়ে উঠেছে এক শান্ত মায়াময় বিরতি, যেখানে দিন আর রাতের মাঝখানে মানুষ একটু থেমে নিঃশ্বাস নিতে পারে। পর্যটক এবং অন্যান্য যারা এসেছিল সবাই সন্ধ্যার আগে মুহূর্তে স্থান ত্যাগ করেছে। মীররা সুফিয়ানের বাড়ি থেকে যেন শেষ বিদায় নিয়ে চলে যাচ্ছে। রাতের পথ পাড়ি দিবে বলে তারা সন্ধ্যার পরপরই আলিমনগরের উদ্দেশ্যে বের হয়। তবে রাত দূর পথে ভ্রমণ করার পরিকল্পনা মীরের। রাফিদ কিছুটা হলেও ভয় পাচ্ছে। সম্রাট নিষাদের বংশধররা কোথা থেকে আক্রমণ করে সেই ভেবে। ভয়টা প্রকাশ অব্দি করেছিল রাফিদ। মীর ভরসা চুকিয়েছে, সাথে আহিরও। অশ্বব দৌড়াতে ছিল দ্রুত গতিতে। তারা লাগাম টেনে ধীর পায়ে হাঁটার ওদের আহ্বান করলো। অশ্বগুলো এখন ধীর স্থির পায়ে এগোচ্ছে, ফলে চারপাশে কেমন এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে গেছে। মনে হচ্ছে ঝোপের আড়ালে কেউ সে পথের দিকে এগিয়ে আসার জন্য ওত পেতে আছে, তাদের আক্রমণ করার জন্য। ভাবনাটা রাফিদের, কারণ প্রকৃতি যেন সেই ইঙ্গিতই করছে। আহির লাগাম ধরে বলল, আমাদের যিনি সাইলেন্ট ম্যানের বইটি পড়তে বলেছেন তাকে কেন যেন সন্দেহ হচ্ছে। সন্দেহের কারণ জিজ্ঞেস করল মীর। সিন্ধুতলি গ্রাম সম্পর্কে এবং সুফিয়ান হায়দারকে তো অনেকেই চিনে, তবে উনি কেন খুঁজে পাচ্ছেন না? আহির খানিকটা বিভ্রান্ত নিয়ে কিছুটা উদ্ভ্রান্তের সাথে বলল। মীর তার সন্দেহের বাক্য ধরে বলল, সিন্ধুতলি আলিমনগর থেকে অনেক দূরে। আলিমনগরের কেউই সে ঘটনা সম্পর্কে জানে না। জানলেও কেউ খুব সহজে মুখ খুলতে চায় না। আর সিন্ধুতলি গ্রাম এখন শহরের আওতায়। সুফিয়ান হায়দারের বাড়িটিও এক কথায় পরিত্যক্ত, তাই এই সম্পর্কে সবাই জানে না, এটাই স্বাভাবিক। আহির বলল, তবুও আমার ওনাকে সন্দেহ হচ্ছে। তো সব কিছুতেই সন্দেহ, মীর বলল। রাফিদ তাদের কথোপকথনে যোগদান করে বলল, তোরা ওনাকে নিয়ে কেন পড়লি? আমি তো ভাবছি সুফিয়ান হায়দারের বাঁশি কে চুরি করলো, আর সেই বাঁশি কোথায় বসে বাজাচ্ছে। মীর আহিরকে ছেড়ে এখন রাফিদের প্রসঙ্গে বক্তব্য রাখল। বলল, শুনেছি, আমিও চিন্তিত হয়েছি। স্বর্ণের বাঁশি, ওটার প্রতি সবার নজর থাকবে, সেটাই স্বাভাবিক। হয়তো কারো লোভ লেগেছে, তাই চুরি করেছে। আহির প্রসঙ্গ আর একটু গভীরে গেল। সব কিছু কেমন যেন চক্রের মতো লাগছে। মনে হচ্ছে কোনো একটি সূত্রের সাথে সব কিছু জড়িত, কিন্তু আমরা সেই সূত্র দেখছি না। যেমন সুফিয়ান হায়দারের পেন্টিং, উনি কীভাবে জানলেন আগামী দিনে ওনার সাথে কী হবে, তার সাথে দেখা হবে, উনি কিভাবে মারা যাবেন, এসব যেন অসম্ভব। প্রকৃতি আহিরের প্রসঙ্গে সাথে সাথে থমকে গেল। চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। দমকা হাওয়া বইছে, বাতাসেও যেন হঠাৎ নিশ্চুপ হয়ে গেল। তাদের আলোচনা যেন তারাও শুনছে, কিছু বলতে চাইছে, যেন পারছে না। মানুষ সব সত্য না জানলেও প্রকৃতি জানে। আজ সব প্রশ্নের উত্তর যেন ওদের কাছে আছে, তবে প্রকাশ করার পথ নেই। রাত বাড়ছে। রাত বাড়ার সাথে সাথে চাঁদের আলো দেখা যাচ্ছে। খণ্ডিত চাঁদের আলো সামনের দিকে সরু পথে আলোকিত করে রেখেছে। সেই আলো ধরে তারা এগোচ্ছে। অশ্বব সামনের পথে যত পা ফেলছে, তত যেন ধোঁয়াশার মতো ধোঁয়া ঠিক তাদের দিকে এগিয়ে আসছে। নির্জন পরিবেশে রাফিদ একবার এদিক ওদিক তাকালো। রাফিদ আবিষ্কার করলো তাকে এবং তাদের দূর থেকে কেউ দেখছে। প্রতি পদক্ষেপে নজরদারি করা হচ্ছে। রাফিদ কিঞ্চিত ভয় পেল। কণ্ঠনালী থেকে ভয়ের আভাসটা কোনোভাবে নিয়ন্ত্রণ করে মীর ও আহিরের লক্ষ্য করে বলল, দ্রুত চল, রাত বাড়ছে, কোথা থেকে কি আক্রমণ করে বলা যায় না। মীর রাফিদের বাক্যগুলো হাসির সাথে উড়িয়ে দিল। বলল, তুই এত ভীতু আগে জানা ছিল না। আমরা আছি সাথে, তোর ভয় পাওয়ার কারণ নেই। তোরা সাথে আছিস দেখেই তো ভয়। রাফিদের মুখে এরকম কথা শুনে আহির তার অশ্বব রাফিদের পাশাপাশি নিল। তার দিকে ঘাড় ঘুরিয়ে দেখে বলল, আমরা আছি বলে ভয়? আমার কিছু হয়ে যাক, কিন্তু আমার জন্য তোদের ক্ষতি হবে তা আমি চাই না। রাফিদের কণ্ঠ মলিন শোনালো। এরূপ কথা শুনে মীর ও আহির বেশ আনন্দ হলো। তাদের বন্ধুত্ব ধীরে ধীরে গভীরতার রূপ নিচ্ছে। বলা হয় পুরুষের বন্ধুত্ব বড্ড শক্তপূর্ণ হয়। এরা একে অপরের রক্ষা করতে কখনো কখনো নিজের জীবন উৎসর্গ অবধি করে। বৈদেশিক এক নাগরিক জন ডাল্টন এবং এরিস সন এর বন্ধুত্বের কথা প্রায় সবাই জানে। তারা দুজন ছিল ডিটেকটিভ হলেও এরিস সনের থেকে জন ডাল্টন ছিলেন সাহসী। এমন এমন কেস উনি হাতে নিতেন যা অন্যদের দ্বারা সমাধান করা কঠিন।
একবার একটি জটিল কেস এসে দাঁড়ালো তার সামনে। কেসটি ছিল মেয়ে নিয়ে, 18 বছরের বয়সী এক তরুণীকে নিয়ে। ওকে কেউ কিডন্যাপ করে ভয়ানক একটি জঙ্গলে রেখেছিল কিছু সাইকো। মুক্তিপণ হিসেবে চেয়েছিল মোটা অঙ্কের টাকা। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল, সেই জঙ্গলে রাতে শুধুমাত্র একজনকে টাকা নিয়ে যেতে বলা হয়েছিল। মেয়ের বাবা ঘটনাটি তাৎক্ষণিক জানিয়েছিল জন ডাল্টনকে। জন ডাল্টন টাকা নিয়ে সেই জঙ্গলে যেতে রাজি হন, কিন্তু তার এই কাজে ভরসা পাচ্ছিল না এরিস শন। এরিস বারবার বলেছিল, আমিও যাব তোমার সাথে। জন ডাল্টন বাধা দেয় এবং সে একাই রওনা হয় সে জঙ্গলের দিকে। কিন্তু এরিস শন তাকে একা ছাড়েনি। সে জানে কে অনুসরণ করতে করতে পৌঁছে যায় সেই জঙ্গলে। জন ডাল্টন ডিটেকটিভ বলে কিডন্যাপাররা খেপে যায়, তাদের আস্তানা দেখে ফেলে। ফলে তারা জন ডাল্টনের উপর আক্রমণ করে। এমন দৃশ্য দেখে এরিস শন ঝাঁপিয়ে পড়ে জন ডাল্টনকে বাঁচাতে। এক পর্যায়ে তাদের মধ্যে লড়াই শুরু হয়। এরিস শন জন ডাল্টনকে গুলির হাত থেকে বাঁচাতে নিজেই কিডন্যাপারের বন্দুকের সামনে বুক পেতে দেয় এবং এরিস শন সেখানেই মারা যান। জন ডাল্টনকে নিয়ে একটি বই বের হয়েছিল। আহির বইটি পড়েছে, সেখান থেকে ঘটনাটি জানতে পেরেছে। এতক্ষণ সে জন ডাল্টন এবং এরিস শনকে নিয়ে ভাবছিল। রাফিদের মুখে বন্ধুকে হারানোর ভয় থেকে তার এরিস শনের কথা মনে পড়ে গেল। সেদিন মিলনের হত্যা ঘিরে আজ রাফিদের আলিমনগরে আসা। হয়তো সেদিন না আসলে আজকে মীর ও রাফিদের মতো বন্ধু পেত না। আহির তাদের দুজনের আড়ালে তৃপ্তির হাসি দিল। দ্বিতীয়বার চোখ তুলে রাফিদ ও মীরের দিকে একবার দেখল। ভোর ঠিক 6:30 নাগাদ তারা বাড়িতে পৌঁছালো। মীর ও রাফিদ পড়ে পড়ে ঘুমাচ্ছে। বাড়ির চৌহদ্দি পেরিয়ে তখন ভেতরে প্রবেশ করতেই পড়েছিল আমজাদ চৌধুরী। রাফিদ কঠিন দৃষ্টিতে তার বাবার দিকে তাকিয়েছিল। সুফিয়ান হায়দার এবং সিলমান হায়দারকে নিয়ে প্রশ্ন করতে চেয়েছিল দি সাইলেন্ট ম্যানের বইটি সম্পর্কে জিজ্ঞেস করতে। সে কেন সব কিছু জেনেও এতদিন এড়িয়ে যেত। ভুলে যায় সে তখন সম্রাট নিষাদের কথা। সে তার বাবার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে এগিয়ে যেতে আহির বাধা দিল। আমজাদ চৌধুরীর জায়গায় বোধহয় অন্য কেউ থাকলেও সেও হয়তো নিজের সন্তান হারাতে সত্য পরিচয় লুকাত। আহির সে ব্যাপারে নিশ্চিত হলো। সে এক কাপ চা হাতে বারান্দায় বসে বসে ভাবছে সুফিয়ান হায়দারের কথা, ভাবছে তার বাঁশির কথা। কে আর কেনই বা সে বাঁশি চুরি করলো? যদি অর্থের লোভ করতো তবে নিশ্চয়ই বাঁশি বিক্রি করার চেষ্টা করতো। কিন্তু সে গাইডের বক্তব্য অনুযায়ী এখনও সে বাঁশি কেউ বাজায়, আড়ালে লুকিয়ে লুকিয়ে। কিন্তু কেন? শুধু কি শখের বসে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে? আহিরের মনে বেশ কটা প্রশ্ন জাগলো। আপাতত উত্তর মিলছে না। দি সাইলেন্ট ম্যানের বইটি পড়তে বলা অশ্বধারী লোকটিকে ছাদে গেছে। আহির তার আসার পর সমস্ত ঘটনা খুলে বলেছিল ওনাকে। এরপর উনি বললেন, সিন্ধুতলি অনেক দূরে পর, তার উপর শহরের ত্রিসীমানায়। আমার পক্ষে এত দূর গিয়ে তাদের খোঁজ করা সম্ভব ছিল না। আর আমি একজন সাধারণ পাঠক। দি সাইলেন্ট ম্যানের বইটি পড়েছিলাম। এরপর মনে কৌতূহল এবং প্রশ্ন জমাতে তোমাকে বলি এর খোঁজ করতে, কারণ তুমি একজন গোয়েন্দা, মিলন হত্যার তদন্ত করছো। ভাবলাম তুমিই পারবে এই প্রশ্নের উত্তর বের করতে। থেমে উনি তখন আবার বলেছিলে, কখনো সময় হলে আমি যাবো সেই সিন্ধুতলি, কাউকে সাথে করে। একা একা যেতে সাহস হবে না। আর তোমরা যখন গেলে আমাকে সঙ্গে নিলে না। উনার শেষ কথাটা তখন আক্ষেপে সুরে ছিল। আহির তখন বলেছিল, আমরা সব সত্য জেনে আর ধৈর্য রাখতে পারিনি। ভোর হতে বেরিয়ে পড়ি সিন্ধুতলির উদ্দেশ্যে। অশোকদায়ী লোকটি তখন বিদায় নিয়ে চলতে চেয়েছিল। কোথায় যাবে তার নির্দিষ্ট ঠিকানা নেই। আহির তখন দরদ দেখিয়ে বলল, আর কিছুদিন থেকে যান, আমিও এখানে অল্প কিছুদিন আছি। মিলন হত্যার তদন্ত আর মায়ের বিয়ে হয়ে যাওয়ার পর শহরে চলে যাব। আপনিও মায়ের বিয়ে অবধি থেকে যান। অশোকধারী দ্বিতীয় আর কোনো কথা বলে না। এরপর আহির উনার নাম জিজ্ঞেস করে। উনি বলল, উনার নাম কাবির হোসেন। আহির চা রেখে উঠে দাঁড়ালো। গন্তব্যতার ছাদ। কাবির হোসেনের সাথে সুফিয়ান হায়দারের চুরি করা বাঁশিটা নিয়ে আলাপ করবে ভেবে ঘর থেকে বের হতে বেখিয়ালিভাবে ধাক্কা খেল গৌরীর সাথে। গৌরী কিছুটা নুয়ে পড়ে। আহির অস্থির ভঙ্গির সাথে বলল, দুঃখিত, আমি দেখিনি। ঠিক আছে তুমি?
গৌরীর মাথায় ওড়নাটা পড়ে যায়, মুখের সামনে ক্ষুদ্র ক্ষুদ্র চুলগুলো দু চোখের আশেপাশে পড়ে আছে। মায়া ভরা বড় দু চোখের সাথে দৃষ্টি বিনিময় করলো আহির। গৌরী আহিরের দিকে চেয়ে বলল, আপনার শরীর এত শক্ত, মনে হয় গন্ডার গুঁতা দিছে, দানবের মতো। আহির শব্দ করে হেসে উঠল, স্নিগ্ধ হাসি। একজন পুরুষের হাতে হাসি এতটা সুন্দর হয় গৌরীর জানা ছিল না। মাথায় ওড়না টেনে নিল গৌরী। এরপর ওড়নার আড়াল থেকে আহিরকে দেখলো। আহির হাসি থামিয়ে দিল, বলল, শোনো মেয়ে, পুরুষের হাড়েও শক্তি থাকে, তাদের দমেও তেজ থাকে। আমরা সৃষ্টি থেকেই মজবুত, আর মেয়েরা অর্থাৎ তোমরা হলে তুলোর মতো নরম, একটু জোরে ধাক্কা দিলেই কাত হয়ে পড়ে যাবে। আমি এক্ষুনি পড়ে যেতাম, গৌরী বলল মসৃণ কণ্ঠে। আহির গৌরীর দিকে ঝুঁকে বলল, আমি ধরে নিতাম পড়ে যেতে দিতাম না সুন্দরী। সুন্দরী বাক্যটা গৌরীর কাছে লজ্জার কারণ হলো। ঠোঁট দুটো শুকিয়ে গেল, দুই ঠোঁট এক করে ভিজে নিল। এরপর বলল, আপনাদের মালকিন নাস্তা করার জন্য নিচে ডাকছেন। এটা বলতে এখানে আসলে? আহির দরজার সাথে হেলান দিয়ে বলল, গৌরীর দৃষ্টি নিচু, নখ খুঁটছে, কোনো কারণে স্থির হতে পারছে না। আহির গৌরীকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলো। গৌরী নিচ থেকে আবার বলল, আমি যাব? আহির এবার সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আশ্চর্য, আমি কি তোমাকে ধরে রেখেছি? যাও। গৌরী চোখ দুটো বড্ড দ্রুত গতিতে এলোমেলো করে ছুটে গেল আহিরের ঘর থেকে। মনে হলো তাকে পেছন থেকে কেউ ধাওয়া করেছে। আহিরের ঘর থেকে বের হয়ে গৌরীর যাওয়ার পানে দেখল। আহির ছাদে গেল না, পুনরায় ঘরে প্রবেশ করলো। মুখে একরাশ নিঃশব্দ হাসি। তার হাসি দেখল মীর, বিছানার উপর উবু হয়ে শুয়ে আছে। ঘুম থেকে উঠেছে বেশ কিছুক্ষণ, চোখ দুটো লাল, গলাটা ভার। বলল, তুই নিশ্চয়ই গৌরীর প্রেমে পড়েছিস। আহির চেয়ারে বসলো, এরপর বলল, বিয়ে করে নে। এখন পর্যন্ত প্রেম নিবেদনই করতে পারলাম না, আর বিয়ে করে ফেল। আশায় থাকতে থাকতে দেখবি অন্য কেউ তোর জায়গা দখল করে নিয়েছে। যদি ভাগ্যে থাকে তবে প্রিয় মানুষটিকে নিজের করে পাবো, আর যদি ভাগ্যে না থাকে শত চেষ্টা করেও পাবো না। সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দিলে হয় না বন্ধু। চেষ্টা ব্যতীত কোনো কিছুই আমাদের হাতে ধরা দিবে না। মনে রাখিস, প্রচেষ্টার সংগ্রাম আমাদের সফল করে। প্রেমে সফল হওয়ার জন্য চেষ্টা দরকার। কখনো দেখবি নিজের পরিবারই বাধা হয়ে দাঁড়ায় আমাদের প্রেমের মাঝে, তখন আমাদের লড়াই করতে হয় নিজের প্রেম সফল করার জন্য। আহির বলল, তোর প্রেম সম্পর্কে দেখছি অনেক ধারণা। আমি প্রেমিক পুরুষ, তাই এসব জানতে হয়। আহির প্রসঙ্গ পাল্টে বলল, মায়া তোর ব্যাপারে একটা কথা বলেছে। যেদিন তোর সাথে দেখা হয় সেদিন তুই সেই জঙ্গলে ছিলি, সেখান থেকে বাঁশির সুর ভেসে এসেছিল, ও শুনেছিল। তুই কোনোভাবে বাজাসনি তো? এরপর হয়তো ওকে বোকা বানিয়েছিস। আমি মিথ্যা বলি না, আমার ডিকশনারিতে মিথ্যা বলতে কোনো শব্দ নেই। সেদিনে আমি বাঁশি বাজাইনি, ছিল হয়তো কোনো অচেনা বাঁশিওয়ালা, নয়তো মায়া ভুল শুনেছিল। কেন ও এমনিতে ভূত পেতে ভয় পায়, ওকে নাকি দেখা দেয়। জানি না কে বা কী ছিল। এখন আর এসব নিয়ে ভাবছি না, আপাতত মিলন হত্যার তদন্ত করব, শীঘ্রই এর রহস্য উন্মোচন করব। বীর বলল, একদিক দিয়ে তুই খুনিকে খুঁজবি, অন্যদিকে বিয়ে, না ভালোই হবে। আহির বলল, তুই কোনো বিষয় নিয়ে কি সিরিয়াস হতে পারিস না? সব কিছু হেসে উড়িয়ে দিস। মীর শোয়া থেকে উঠে খাট থেকে নেমে দাঁড়ালো। খালি শরীর, তার পেটের ভাঁজগুলো স্পষ্ট দেখা যাচ্ছে, ফর্সা শরীরের কোনো কোনো অংশ লাল। মীর একটা সিগারেট ধরালো, বারান্দায় গেল টানতে টানতে। লম্বা ঠোঁটে ধোয়া ছেড়ে বলল, এতটুকু ক্ষুদ্র জীবনে চিন্তা, চেতনা, চাপ নেওয়া বোকামি। সমস্যা যখন আছে সমাধানও আছে। হাসি আমাদের শক্তি যোগায়, যত কষ্ট হোক এই অমূল্য হাসি ধরে রাখতে হবে। বলে থামে মীর। এরপর মনের সুখে একটার পর একটা টান দিতে থাকে সিগারেটে। আহির মীরের সিগারেট ফুঁকা দেখে বলল, এত সিগারেট খেলে ফুসফুস পুড়ে যাবে। মীর ঠোঁট কুচকে বলল, যাক পুড়ে, সিগারেট খেলে ফুসফুস পুড়ে যাবে, আর কাউকে ভালোবাসলে তো অন্তত পুড়ে যায়, আর কাউকে ভালোবাসলে তো অন্তর পুড়ে যায়। তোর অন্তর পুড়েছে? আহির জিজ্ঞেস করলো। মীর সিগারেট ফেলে আহিরের পাশে বসে লম্বা হাতে বিছানা থেকে শার্টটি পরে নিল। শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল, কম বেশি সবার হৃদয়ে কালো দাগ আছে, তেমন আমার আছে।
বড় হতে হতে যেদিন জানতে পেরেছি আমার মা নেই, সেদিন থেকেই হৃদয়টা পড়ে যাচ্ছে। আহির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মা বাবার মতো আপন কেউ নয়। থেমে মীরের দিকে দেখলো, তার মুখটা যেন হঠাৎ কালচে হয়ে গেল বিষণ্ণতায়। আহির মীরের মায়ের কথা ক্ষণিক্ষণের জন্য ভোলাতে বলল, চল মায়ের ঘরে যাই, ওর বান্ধবীরা এসেছে, আমরা ওদের সাথে আড্ডার মহলে যোগদান করি। সকাল সবে 9টা পেরিয়েছে। বাড়িটা যেন ধীরে ধীরে জেগে উঠেছে। উঠানে আত্মীয় স্বজনের কোলাহল, রান্নাঘর থেকে ভেসে আসছে ঘি আর এলাচের গন্ধ। মায়ের বিয়ে আর কদিন পরই। সেই উত্তেজনায় আর ব্যস্ততায় পুরো বাড়ি ভরে উঠেছে। মায়ের বিয়েটা এক আলাদা জগতের রূপ নিয়েছে। জানলার পর্দা অল্প স্বর্ণ, রোদ্দুর ঢুকে পড়েছে মেঝেতে। খাটের উপর গোল হয়ে বসে আছে মায়া ও তার বান্ধবীরা। মাঝখানে একটা বড় থালা, রসগোল্লা, সন্দেশ, মোয়া মিলেমিশে আছে তাদের। কেউ কেউ ইতিমধ্যে দ্বিতীয় রসগোল্লায় হাত দিয়েছে। এই মায়া, এখনো বিশ্বাস হচ্ছে না যে তুই বিয়ে করতে যাচ্ছিস, হেসে বলল তন্নি, মুখে সন্দেশ ভরতে ভরতে। মায়া হালকা হাসলো, চোখে একটু লাজ, একটু অস্থিরতা। আমার তো এখনো মনে হচ্ছে সবটা স্বপ্ন। এত লোক, এত আয়োজনের মাঝে ভয়ও লাগছে, বলল মায়া। জোর করে হাসি ফুটালো সবার সামনে। অজানা অজানা একজনকে বিয়ে করতে তার একটিও মন চাইছে না, তবু বাধ্য হয়ে করছে আমজাদ এর সম্মান রক্ষার্থে। দ্বিতীয় মিটের উপর খানিকটা ক্রোধ দেবে, সে বোঝার চেষ্টা করেনি মায়াকে। ভয় পাস কেন, জামাইবাবু তো বেশ ভালোই, চোখ টিপে বলল রিমঝিম। ঘরে হেসে ওঠার শব্দ ছড়িয়ে পড়ল। ওরা জামাইবাবুকে দেখেছে, মায়া দেখেনি, একবার জানতেও চায়নি সে দেখতে কেমন। মায়া কিছু বলল না, জানলার বাইরে তাকিয়ে রইল। ছোটবেলার কত স্মৃতি এই ঘরের সঙ্গে জড়িয়ে আছে। স্কুলের পরীক্ষার আগে দুশ্চিন্তা, বন্ধুদের সঙ্গে রাত জেগে গল্প, হাসি, কান্না। আর এখন এই ঘর ছেড়ে অন্য জীবনে পা দিতে হবে। হঠাৎ বাইরে থেকে কারোর ডাক ভেসে এলো, মায়া, অতিথিরা আসছে, একটু নিচে আয় তো। এই তো শুরু। দীর্ঘশ্বাস ফেললো মায়া। তন্নি তার হাত চেপে ধরল। দেখ, আজকের এই সকালটা কিন্তু শুধু আমাদের। কদিন পর তুই ব্যস্ত থাকবি, আমরা সবাই ছড়িয়ে যাব, এই আড্ডাটা ফেলে যাস না। মায়ের চোখে একটু জল জমল, সে মাথা নাড়ালো। এই মুহূর্তে তোগুলো তো বিয়ের আসল উপহার, যেখানে নিজের আপন আর কাছের মানুষকে ছিনিয়ে নেওয়া হয়। কে কাকে ছিনিয়ে নিচ্ছে শুনি? মীরের কণ্ঠ। মায়া সহ সবাই বিছানার দিকে তাকালো, দরজার দিকে তাকালো। মীর তার ঘরে প্রবেশ করে দরজার একপাশে দাঁড়ানো। বাকি মেয়েরা সরে গিয়ে গুটিসুটি পায়ে বসলো। মায়া প্রথমে মীরকে দেখলো, তার বুক খোলা শার্ট, হাতে বিদেশি ব্রেসলেট, চোখ দুটো লাল। মীরও একই সময় মায়ের দিকে তাকালো। কি দেখছো বিয়ের কোণে? মায়া কিছু না বলে দৃষ্টি সরিয়ে ফেললো। আহির দেখলো গৌরীকে। গৌরী জানলার পাশে দাঁড়িয়ে আছে, বাইরের প্রকৃতি বেশ আকর্ষণ নিয়ে দেখছে। আহির পা এগিয়ে তার সন্নিকটে ঘেঁষে দাঁড়ালো। মীর হাতে একটা রসগোল্লা তুলে নিয়ে এক মুখে খেয়ে ফেলল। মায়া অস্পষ্ট স্বরে বলল, বেহায়া, মেয়েদের মধ্যে এসে বসেছেন মেয়ে ঘষা পুরুষ। মীর শুনে হাসলো। মীর শুনে ফেলল মায়ের কথাগুলো। মায়ের দিকে এগিয়ে কিছুটা তার সাথে ঘনিষ্ঠ হয়ে কাত হয়ে হাতের উপর দেহের ভর রেখে বলল, দুদিন পর তো তোমার বিয়ে হয়ে যাবে, তখন আর তোমাকে বিরক্ত করতে পারবো না, তাই একটু বেহায়াগিরি করছি। অসহ্য, বলে মায়া বুক বেঁকিয়ে নিল। মীর বলল, বোন বলে ছেড়ে দিলাম, নয়তো দেখতে এতক্ষণে কি করি, চলে যান আমার ঘর থেকে। মায়া রাগের স্বরে বলল, ভেতরে থেকে তার রাগটা ঠিক আসছে না, মিথ্যা অভিনয় হচ্ছে না। মীর ঠিক কী বলবে বুঝতে পারল না। একবার মায়ের দিকে, একবার রসগোল্লার থালার দিকে চেয়ে বলল, যাওয়ার আগে তোমাকে মিষ্টি খাইয়ে যায়, বলে হাতে মিষ্টি তুলে নিল। মায়া খাবে না বলে মুখ ঘুরিয়ে নিল। মীর পরপর কবার বলল খেতে। মায়া নাক কুচে নাক মুখ এক করে মুখ দ্বিতীয়বার সরিয়ে নিতে মীর মায়ার দুগাল চেপে ধরে মিষ্টি খাইয়ে দিল। একটি মিষ্টি পুরোটাই মায়ের মুখে ভরে দিল। দৃশ্যটি দেখে বাকি মেয়েরা হেসে উঠল। আহির বলল, কাজটি ঠিক হলো না, মেয়েদের সাথে কোমল আচরণ করতে হয়। মীর বলল, কখনো কখনো জোর করেও কিছু করতে হয়, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়, বলে স্থির হয়ে বসলো বিছানায়। হাতে মিষ্টির রস লেগে আছে, কোথায় মুছবে ভেবে মায়ের ওড়নায় মুছল।
মায়া কিছু বলল না, শুধু মীরের কাণ্ড দেখলো, মুখের মিষ্টিটা সময় নিয়ে খেয়ে ফেললো। তন্নি আড্ডার মহলে আরও কিছুটা জাঁকজমক করতে বলল, আমরা সবাই মিলে গানের আসর বসাই। মায়া ভালো গান গাইতে পারে, আজ ও আমাদের রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাবে। মায়া একবার মীরের দিকে চেয়ে বলল, না, আজ আমি গাইব না, গলা ঠান্ডায় বসে গেছে। মীর মায়ের রেস্ট টেনে বলল, মায়ার গাইতে হবে না, মায়ার বদলে আমি গিয়ে শোনাচ্ছি। শুনে মেয়েরা অবাক হলো। এরা একে অপরের সাথে চোখাচোখি করলো। আহির বলল, তুই গানও গাইতে পারিস? দেখিস তোর সুর শুনে যেন মেয়েরা পালায় না। বলা শেষে সেও মীরের কণ্ঠে গান শোনার জন্য তৈরি হলো। মীর গলা পরিষ্কার করে গাইতে শুরু করলো, ওহে কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। ওহে কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। মীর থেমে গেল। সবাই হা হয়ে রইল মীরের কণ্ঠ শুনে। মনে হচ্ছে সে একজন কণ্ঠশিল্পী। আহির মীরের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনেছে সর্বপ্রথম। হাততালি দিয়ে উঠল, সাথে বাকিরাও দিল। মায়ের ঠোঁটের ফাঁকে হাসি আনল। সে পাশ থেকে মীরকে মোহময় দৃষ্টিতে দেখছে। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে আসবো খুব দ্রুত আপনাদের মাঝে। এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।